হ্যালো এভরিওয়ান। লাভ নেক্সট ডোরের পরের সিনে আমরা মমকে দেখতে পাই। আর মম ছিল একজন ফায়ার ফাইটার। ওর কাছে একটা ইমার্জেন্সি কল আসে যে রাস্তায় একজন অসুস্থ মানুষকে পাওয়া গেছে। 911-এ কল যাওয়ার পর মানুষটাকে রেস্কিউ করার জন্য মম নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু লোকটা একটু পাগলের মতো ছিল, তাই মমকে লোকটা বিরক্ত করতে মানা করে দেয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে কষ্ট করার দরকার নেই। এরপর একটা ছেলেকে দেখি যে এই স্পটে আসে, ওর নাম দানহো। দানহো এখানে এসে বলে, আমি আপনাকে রক্ষা করব। কিন্তু রক্ষা তো দূরে থাক, ও নিজেই এখানে অ্যাক্সিডেন্ট করে বসে। তখন মোম দানহোকে বাঁচায়, যেটা দেখে তো দানহো পুরো ইমপ্রেসড হয়ে যায়। এরপর সিনে জয়সিয়াং আর বেইসিউকে দেখি। জয়সিয়াং বলে, তুমি এখনো বাড়ি ফিরে যাচ্ছ না কেন, এত বাড়াবাড়ি করছো কেন? এরপর বেইসিউক একটা হেলমেট দেখতে পায় আর সেখানে কিছু পুরনো সোয়েটার দেখতে পায়। তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, সে অনেকগুলো সোয়েটার একসাথে পরে নেয় আর হেলমেটটা ওর মাথায় পরে নিতে নিতে বলে, আমাকে ইউএস থেকেই প্রোটেকশন নিয়ে আসতে হতো। তখন জয়সিয়াং বলে, তুমি এমন কি অপরাধ করেছো? তোমার পিছনে কি চোর ডাকাত পড়েছে নাকি? এত নিজেকে প্রোটেকশন দেওয়ারই বা কি আছে? বেইসিয়ক তখন বলে, তুমি বুঝবে না, আমি একটা গন্ডগোল পাকিয়ে এসেছি। জয়সিয়াং বলে, তুমি কি করে এসেছো? তখন বেইসিয়ক বলে, আমি আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। জয়সিয়াং তো এখন অবাক হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে ওই জায়গায় বেইসিয়কের মা সহ আরো অনেকে চলে আসে। আর বেইসিয়কের মা মিসু আর জয়সিয়াং এর মা হেসা এসব কথা শুনে ফেলে। বেইসিয়কের বাবাও রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান আসার পর বেইসিয়কের বাবা বলে, নিশ্চয়ই তুই মজা করছিস, এমন কিছু তুই করিসনি। কারণ ওর বাবা জানতো বেইসিয়কের এই বিয়ে ভেঙে দেওয়াটা ওর মা কিছুতেই মেনে নেবে না। ওর মা এসব কথা শুনে ওকে মারতে শুরু করে আর জয়সিয়াং ওদের মাঝখানে এসে বেইসিয়ককে বাঁচাতে লাগে। এরপর বেইসিয়কের বাবা ওর সাথে অদ্ভুত আচরণ করতে থাকে। এদিকে বেইসিয়কের মা বলে, তুই এমন কাজ কিভাবে করে এলি, আর এখানে তুই কেনই বা এসেছিস? এরপরে বেইসিয়ক আরো বলে যে, আমি চাকরিটাও ছেড়ে দিয়েছি, তাই এখানে চলে এসেছি, আর তোমরা কেন কেউ আমার কথাটা শোনার চেষ্টা করছো না? এখানে দেখি বেইসিয়কের বদলে জয়সিংই আরো মার খেতে থাকে। তখন জয়সিয়াং এর মা চিল্লাতে চিল্লাতে বলে, তুমি আমার ছেলেকে মারছো কেন? শাসন করতে হলে নিজের মেয়েকে শাসন করো, নিজের মেয়েকে মারো। এরপর মিসু ওর মেয়েকে আরো মারধর করতে লাগে। এদিকে বেইসিওক ওই জায়গা থেকে পালাবার চেষ্টা করে। আর বেইসিওক তখন জয়সিয়াং এর কাছে হেল্প চায়। ওর বাবা মেয়ের পক্ষ নিয়ে ওর মাকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু ওর মা কোনো কিছু শুনতেও চায় না, কোনো কিছু বুঝতেও চায় না। এই চাকরি ছেড়ে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, এসব শুনে ওদের সবার শরীর খারাপ করতে থাকে। তখন ওর মা আবার বেইসিওকে মারতে লাগে। তখন বেইসিওক জয়সিয়াং এর হাত ধরে দৌড়াতে থাকে, যেমনটা ওরা ছোটবেলায় মাঝে মধ্যেই দৌড়াতো। স্বাভাবিকভাবেই মিসু অনেক দূর ওদের ফলো করার পর হাঁপিয়ে রাস্তায় বসে পড়ে। অনেক দূর চলে এসে ওরা দুজন থেমে যায়। তখন বেইসিওক বলে, আমার প্রচন্ড গরম লাগছে, এত দৌড়ে এসেছি যে আমার শরীর খুব খারাপ করছে। এটা বলে ওরা পার্কের একটা বেঞ্চে বসে পড়ে। বেইসিওক অনেকগুলো সোয়েটার একসাথে পরে থাকায় ওর খুব গরম লাগছিল, তাই এক এক করে ও সব সোয়েটারগুলো খুলতে থাকে। আর জয়সিয়াংকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর সোয়েটারগুলোকে ধরো। তখন উল্টো দিকে মুখ করে জয়সিয়াং দাঁড়িয়ে থাকে আর বলে, তোমার কাপড় চেঞ্জ করা হলে আমাকে জানাও, তাহলে আমি পিছনে ঘুরবো। তখন জয়সিয়াং বেইসিওকে বলে, তুমি কি আমাকে উত্তরটা দেবে? তুমি সারাদিন এমন বিহেভ কেন করছো? এটা শুনে বেইসিওক বলে, আমি আমার মায়ের কাছে আমার মুখ দেখাতে পারবো না, মা আমার কথা বোঝারই চেষ্টা করে না। আমার তো মনে হচ্ছে মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে। তুমি এসব প্রবলেম কিভাবে বুঝবে? 1000 বছর ধরে হলেও তুমি বুঝবে না। আসলে তুমি তো আমাকে ছোট্ট পুতুল মনে করো। তখন জয়সিয়াং বলে যে, হ্যাঁ, তোমাকে আমি অ্যানাবেলার মতো ভয়ঙ্কর পুতুল মনে করি। তুমি জানো না আমার জীবনে কত প্রবলেমে গেছে। একটা চাকরিকে টেকানোর জন্য আমাকে যে কি কি করতে হয়েছে, কত ধরনের প্রেশার যে নিতে হয়েছে, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আমার ফ্যামিলিকেও আমি বোঝাতে পারবো না।
তাই নিজের সাহস হারাবার আগে আমি এখানে পালিয়ে এসেছি। এরপর রাস্তায় একটা কাপলকে দেখি, ওরা ওদের ছবি তুলে দিতে বলে। তখন জয়সিয়াং ওদের একটা ছবি তুলে দেয়, আর তখনই জয়সিয়াংকে থামিয়ে বেসিওক বলে ওই ছেলেটা ওর মায়ের বন্ধুর ছেলে। তখন জয়সিয়াং এর কাছে বেসিওকের ভাইয়ের ফোন আসে, আর ওর ভাই বলে যে বেসিওককে বাসায় নিয়ে আসো, মা আর ঝামেলা করবে না। তখন জয়সিয়াং অনেক বুঝে বেসিওককে বাসার দিকে নিয়ে থাকে। এদিকে ময়মের সাথে দানহকে কথা বলতে দেখি। তখন ময়ম বলে আমি গত 6 বছরেও তোমার মতো কাউকে দেখিনি। তখন দানহ বলে মেডিকেলে কাজ করা এরকম মানুষকেও আমি কখনো দেখিনি। ময়ম আসলে মেডিকেলে এসেছিল ওই পাগলটার ট্রিটমেন্ট করতে। এই সব কথা দানহ তার ডায়েরিতে লিখে রাখে। এরপর জয়সিং আর বেসিওক বাসার সামনে চলে আসে, আর জয়সিং বলে আন্টি আমরা চলে এসেছি। তো বেসিওকের মা ফাইনালি দরজাটা খুলে। এরপর ওরা দুজনেই বাড়ির ভিতরে চলে যায়। গিয়ে দেখে ওর মা মন খারাপ করে সোফায় উপর হয়ে বসে আছে। বেসিওক ঘরে ঢোকা মাত্রই ওর মা লাঠি হাতে ওর দিকে এগিয়ে আসে। এরই মধ্যে জয়সিয়াং বাইরে গিয়ে ইচ্ছা করে দরজার ছিটকানি লাগিয়ে দেয়, তাই বেসিওক আর বাইরে পালাতে পারে না। জয়সিয়াং তখন বেসিওকের মাকে বলে আন্টি আরো বেশি করে ওকে মারো। তখন ফ্ল্যাশব্যাকে বেসিওকের একটা কাহিনী দেখানো হয়। ছোটবেলায় যখনই কেউ জয়সিয়াংকে বুলি করত, তখন বেসিওক এসে ওকে বাঁচাতো। তো হাঁটতে হাঁটতে জয়সিয়াং এসব কথাই ভাবছিল, আর আরো একটা কথা ভেবে তার মুখে হাসি চলে আসে। সে অনেক খুশি হয় যে এখনো তার চান্স আছে বেসিওককে পাওয়ার। এরপর গল্পের একটা পাস্ট সিন দেখানো হয়, যেখানে জয়সিয়াং ও বেসিও গ্রিল পরিষ্কার করার একটা পার্ট টাইম জব করত। অনেক কষ্টে ওরা দুজন বেশ কয়েকটা গ্রিল পরিষ্কার করার পরেও ওই দোকানের লোক আরো কয়েকটা ময়লা জিনিস ওদের দিয়ে যায়। তখন জয়সিয়াং বলে এত কাজ আমি কিভাবে করব। বলে জয়সিয়াং বেসিওকে গুড লাক বলে আর ওকে একা কাজ করতে বলে চলে যেতে লাগে। তখন বেসিও ওর পাটা চেপে ধরে আর বলে আমাদের তো দুজনের একসাথে কাজ করার কন্ট্যাক্ট ছিল। তখন জয়সিয়াং বলে আমার প্যান্টটা ছাড়ো। তখন বেসিওক বলে না ছাড়বো না, আগে আমাকে প্রমিস করো যে তুমি যাবে না এখান থেকে। তখন জয়সিয়াং বলে ঠিক আছে আমি যাব না, এখন আমার পাটা তো অন্তত ছেড়ে দাও। এরপর ওরা দুজন একটা স্টোরে আসে। তখন বেসিওক কিছু স্টিকার কিনতে শুরু করে। তখন জয়সিয়াং বলে এসব ফালতু জিনিস কেনার জন্য তুমি পার্ট টাইম জব করো। তখন বেসিওক বলে এইসব বাদ দাও, তুমি নেক্সট উইকেন্ডে কি ফ্রি আছো? তখন জয়সিয়াং বলে যে কেন, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? এমন তো না যে তুমি পার্ট টাইমে ডেড বডি সার্ভ করতে যাবে। তখন বেসিওক বলে তুমি তো অনেক জিনিয়াস, এই আইডিয়াটা অনেক ভালো, নিশ্চয়ই এটা অনেক টাকার জব হবে। আমরা এমন চিন্তা আগে করিনি কেন? এখন আমরা কোথায় এই জবটা পাবো প্লিজ বলে দাও। এর পরের সিনে দেখি বেসিওকের মাকে দেখানো হয়। বেসিওক ওর মায়ের জন্য একটা গিফট কিনে রাখে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর তার সাথে একটা স্টিকি নোটও রেখে যায় যেখানে লেখা ছিল ব্যাচটা পিওর গোল্ডের, এবার অন্য কাউকে দিয়ে দিও না মা। এইটা দেখে ওর মা তো বেশ খুশি হয়ে যায় আর দ্রুত বেসিওকের ঘরে চলে আসে। তখন বেসিওকের ঘরটা অনেক সাজানো গোছানো ছিল, কিন্তু এখনকার বেসিওকের ঘর একটা স্টোর রুমে পরিণত হয়েছে। অপরদিকে আমরা চৈসিং এর বাড়ি দেখি, যেটা অনেক লাক্সারিয়াস ছিল। পরের দিন বেসিওকের মা মিসু ব্রেকফাস্ট রেডি করে, আর এদিকে ওর বাবার খুব ইচ্ছা করে মেয়েকে ডাকতে, কিন্তু ওর মা মিসু রাজি হয় না। এই জন্য ওর বাবা চুপচাপ বসে থাকে পাশে। বেসিও ঘুম থেকে ওঠার পরেই ওর মা অনেক অনেক প্রশ্ন করতে থাকে যে ও কেন এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে আর কেনই বা ও তার জব ছেড়ে দিয়েছে। তখন বেসিও সবকিছুরই উত্তর দেয়। সে বলে আমি সবকিছুতে অনেক বোরিং হয়ে গিয়েছিলাম, আর আমার একটা প্রবলেম ছিল যার কারণে আমার এমনটা করতে হয়েছে। তোমরা সব সময় তোমাদের ইচ্ছা মতো সব আমার উপর চাপিয়ে দিও না প্লিজ। আমি তো খুশি আমার কাজটা ছেড়ে দিয়ে, তাহলে তোমাদের প্রবলেমটা কোথায়? এরপর ওর ভাই রঞ্জিন ঘুম থেকে উঠে আসে, আর তখনই ওদের কলিং বেলটা বাজে। জয়সিয়াং এসেছে ওদের বাসায়। তখন ময়মও চলে আসে, আর ওরা দুজনেই বেসিওকের সাথে দেখা করতে আসে। ময়ম এসে বেসিওককে জড়িয়ে ধরে, আর জয়সিয়াং ওর মাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেয়, আর সবাই এখানে খেতে বসে। বেসিওকের মা মিসু
বেশি ওকে ভালো কিছু খেতে দেয় না, ইচ্ছে করে রাগ করে ওর সাথে খারাপ বিহেভ করতে থাকে। আর এদিকে ওরা দুই ভাই বোন মিলে টম অ্যান্ড জেরির মতো মারামারি লাগে, যেটা দেখে ওর মা রেগে যায় আর রাগে ড্রাম বাজাতে শুরু করে। ওনার এই ড্রাম বাজানো শুনে সবাই বুঝতে পারে যে রাগের চোটে উনি এমন আচরণ করছে, যেটা দেখে বেইসিওকের মাথা তো পুরো খারাপ হয়ে যায়। এদিকে ময়ূমকে দেখে সে বেইসিওকে অনেক কথা জিজ্ঞেস করছে যে তুই কেন এমনটা করলি, তুই কেন তোর এঙ্গেজমেন্ট আর জবটা ছেড়েছিস বল আমাকে। তখন বেইসিওক বলে, তুই কেন কাটা খাই নুনের ছিটা দিচ্ছিস, আর তোর না কাজ মানুষকে বাঁচানো, তাহলে তাহলে তুই আমার সাথে কেন এমনটা করছিস। এই সব কথাগুলো চৈসিয়াং দরজায় দাঁড়িয়ে শুনছিল আর ময়ূমকে তাড়া দিচ্ছিল ওর কাজের জন্য, ওর সময় হয়ে গেছে। তখন ময়ূম তাড়াহুড়া করে চলে যায়। তখন বেইসিও ওর বিছানায় শুয়ে পড়ে আর সিলিং এর তারাগুলোর দিকে তাকিয়ে থাকে। তখন চৈসিয়াং ওর পাশে এসে শুতে লাগে। তখন বেইসিও চৈসিয়াং এর গলাটা চেপে ধরে আর বলে, আমি এভাবেই তোকে মজা দেখাবো। কাল তুমি আমাকে কিভাবে আমার মায়ের হাতে তুলে দিলে। তখন বেইসিয়ং এর মা চলে আসে আর বলে, চৈসিয়াং এর সাথে কেন এমন খারাপ ব্যবহার করছো। আমি ওর জন্য রাইস কেক বানিয়েছি, তুমি ওর অফিসে গিয়ে দিয়ে এসো। এদিকে চৈসিয়াং এর অফিসে মিওনিও আর ওর জুনিয়র কলিগ ওর জন্য অপেক্ষা করতে থাকে। তখন ওদের কাছে বেইসিও রাইস কেক নিয়ে চলে আসে আর ওদেরকে বলে, আমি ওর ছোটবেলার বন্ধু। তখন মিওনিও আর ওর জুনিয়র কলিগ তাদের ছোটবেলার বন্ধুত্বের গল্প শুনতে চায়। তখন বেইসিওক নিজের দিক থেকে নিজেকে ভালো প্রমাণ করে বলে যে ছোটবেলা থেকে ও অনেক চুপচাপ স্বভাবের ছিল, আমি ওকে সামলাতাম, আমি ওকে সবকিছু শিখিয়েছি, ওর সাথে আমি খেলা করতাম, ও যখন টয়লেটে যেত ওকে আমি হেল্প করতাম, প্রচুর শাকসবজি আর ভালো ভালো খাবার ওর প্লেটে তুলে দিতাম, বাজে ছেলে মেয়েদের থেকে ওকে বাঁচাতাম। এসব শুনে ওরা তো খুব ইমপ্রেসড হয়ে যায়। আর তখনই পেছনে চৈসিয়াং চলে আসে আর বলে, ওর একটা কথাও বিশ্বাস করবে না, ও সব মিথ্যা বলছে, ও আমাকে প্রচন্ড ডিস্টার্ব করতো। প্রথম যখন ওকে আমি দেখি তখনও অনেক নোংরা অবস্থায় ছিল, সব সময় ও এভাবে নোংরা অবস্থায় থাকে, যে কারণে আমার অনেক অস্বস্তি লাগতো। ওর রাগ হলে ও সব কিছু ছড়ে ফেলতো, এমনকি আমি টয়লেটে গেলেও ও আমাকে প্রাইভেসি দিত না। আর খাবারের কথা, ওর যেসব খাবার খেতে ওর ভালো লাগতো না সেসব খাবারই আমার প্লেটে উঠিয়ে দিত। আর খেলতে গিয়ে ও আমাকে সবসময় চোর সাজাতো, যেন আমাকে অনেক খাটতে হয়। অনেক বাজে একটা মেয়ে ছিল। এরপর মিওনিও আর ওর জুনিয়র কলিগ বাইরে চলে আসে আর ওরা দুজন গল্প করতে করতে বলে, চৈসিয়াংকে আমরা এর আগে এত বাচ্চামি করতে কখনো দেখিনি, আর ওরা নাকি একসময় একসাথে বাথরুমেও যেত, তার মানে ওরা অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। এদিকে বেসিওকের মা মিসুকে দেখি ও বাজার করে নিয়ে আসার সময় রাস্তায় কিছু মহিলারা ওর মেয়ের এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়া আর জব ছেড়ে দেওয়া নিয়ে অনেক গসিপ করছিল। তখন ওর মা অনেক রেগে যায় আর ময়ূমের মায়ের কাছে এসে বলে, কিছু একটা করতেই হবে, আমি আর এত নিচু হতে পারছি না, আমার মেয়েকে বাঁচানোর জন্য তোকে কিছু একটা ভাবতেই হবে। ভাবতে ভাবতে ওরা স্কুল রিউনিয়নের একটা পার্টির কথা ভাবে। এদিকে বেইসিওক মন খারাপ করে ছাদে শুয়ে থাকে আর বলে, কোরিয়ার সানসেটের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। তারপর ও নিজেই ছাদের মধ্যে রান্না বান্না শুরু করে দেয় আর ও একদম প্রফেশনালদের মতো রান্না করছিল। বেইসিওক ডিমের পোচটা এমনভাবে উল্টাচ্ছিল সেটা দেখে মোম বলে, তুই তো একদম শেফ হয়ে গিয়েছিস। তখন বেইসিওক বলে, বিদেশে একা থাকতে থাকতে রান্না ভালো করে শিখে গিয়েছি। এসব দেখে ওর মা আগে গজগজ করছিল। ওর মা বলছিল, আমি আমার মেয়ের এমন মুখটা আর দেখতে পারছি না। ওর বাবা বলে, আমার বুকের মধ্যেও ঝড় বয়ে যাচ্ছে। তখন ওর মা বলে, তুমি বেসিওকের সাথে কোনো কথা বলছো না কেন, ও তো আমাদের মেয়ে। তখন ওর বাবা বলে, ওকে ওর মতো থাকতে দাও না, কিছু তো একটা নিশ্চয় হয়েছে যে কারণে ও ওর এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে। তখন ওইখানে ছাদে চৈসিয়াং চলে আসে। তখন মোম বলে, তোমরা দুজন গল্প করো, আমি কিছু একটা ড্রিঙ্কস কিনে নিয়ে আসছি। তখন ওরা দুজন গল্প করতে থাকে।
তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি চৈসিয়াং এর জীবনেও একটা বড় চাপ রয়েছে। ওর একটা আর্জেন্ট কাজ রয়েছে, যার কারণে ওকেও বড় একটা রিস্ক নিতে হয়েছে। এটার জন্য ও বেশ চিন্তায় থাকে। চৈসিয়াং বলে, দাও তোমাকে রান্নায় হেল্প করি। তখন বেসিওক বলে, কোনো দরকার নেই, তুমি অকারণে আমার প্রাইডকে হার্ট করো না। তখন চৈসিয়াং বলে, তোমাকে সবাই এসব কথা জিজ্ঞাসা করছে, তোমার নিশ্চয়ই অনেক খারাপ লাগছে। তখন বেসিওক বলে, তুমি আমাকে জিজ্ঞেস করবে না কিছু? তখন চৈসিয়াং বলে, আমি এত কিউরিয়াস না। তখন মেসিওক বলে, আমি তোমাকে বলবোও না। আমি যদি পুরো পৃথিবীর মানুষকেও কারণটা বলি তবুও তোমাকে বলবো না। এরপর বেসিওক আবার চইয়ের গলা চেপে ধরে আর কুস্তি লড়তে থাকে। বেসিওক সময় পেলেই চইয়ের গলাটা এভাবেই চেপে ধরে। এদিকে বেসিওকের মা সবাইকে ওই রিউনিয়নের জন্য কল দিতে চায়, কিন্তু ওর মা বুঝতে পারে না এই পার্টিতে কি হতে যাচ্ছে। কিন্তু মিসু আর ওর মেয়ের সম্মান বাঁচাতে হলে ওকে এটা করতেই হবে। তখন ওইখানে বেসিওক চলে আসে আর বলে, আমি চাকরি করতে করতে বোরিং হয়ে গেছি। তখন ওর মা রেগে যায় আর বলে, দেখ তুই এমন করিস না, তুই কেন এঙ্গেজমেন্ট আর চাকরিটা ছেড়ে দিলি আমার তো মাথায় আসছে না। এদিকে চৈসিয়াং একটা ফাইল দেখতে দেখতে মিওনিওর সাথে হাঁটতে থাকে। তখন চই জানতে পারে এই ক্লায়েন্টের কাজ ওরা করতে না পারলে ওদের অনেক লোকসান হবে, এমনকি ওদের কোম্পানি বন্ধও হয়ে যেতে পারে। ঠিক তখনই আমরা চশমা পরা ডানহুকে দেখতে পাই। ডানহু একজন বয়স্ক মহিলাকে সাহায্য করছিল। এটা দেখে চৈসিয়াংও সেখানে চলে যায় আর ওরা দুজন মিলে ওই চুপড়ি থেকে মাল কুড়ানো মহিলাকে হেল্প করে। এদিকে ওদের সিনিয়র কলিগ মিওনিও ওদের জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে। ওরা কাজ শেষে ফিরে আসে কোম্পানিতে অন্য একটা কাজের জন্য। এদিকে আমরা বেসিওককে দেখি ও অন্যমনস্ক হয়ে বাসে চড়ে কোথাও যাচ্ছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ও কোম্পানিতে কাজ করত, তখন ও কাজ করতে করতে অনেক বোর হয়ে গিয়েছিল আর ওর জীবনে কোনো আনন্দ ছিল না। অনেকবার চেষ্টা করেছে সবাইকে এসব কথা জানানোর, কিন্তু ও কাউকে জানাতে পারেনি আর সব কষ্ট ওর নিজের মধ্যেই চেপে রেখেছিল। আসলে ও একটা পার্টিতে দেখেছিল নিজের এঙ্গেজমেন্ট হওয়া ফিয়ান্সিকে অন্য একজনের সাথে কিস করতে। এসব কথা ও কিভাবে ভুলে যায়? এসব কারণে ও বিয়েটা ভাঙতে বাধ্য হয়েছিল। আর বেসিওক একই বাসে বারবার ওঠানামা করতে থাকে। আসলে ও বুঝতেই পারছিল না যে ওর এখন কি করা দরকার। অন্যদিকে জয়কে দেখি ওদের আর্কিটেক্ট কাজের জন্য ডানহো আর মিউনিওর সাথে আলোচনা করতে থাকে। তখন ডানহো বলে, ওপেন ফর্ম হয়তো ভালো হবে, নিজের কাজ শুরু করাটা ভালো। তখন চৈসিয়াং বলে, হ্যাঁ আমি নিজের কাজের ব্যাপারে অনেক ওয়ার্কেবল, দেখা যাক কতদূর কি হবে। এরপর এখানে চইয়ের মা বাবাকে দেখানো হয়। চইয়ের বাবা বলে, তুমি ছেলেটাকে ফুল পাঠিয়েছিলে? আমি আগেই তো ওকে ফুল আর উইশ পাঠিয়ে দিয়েছিলাম, তুমি ফ্রি হলে আমাকে জানিও। এখানে আসলে ওদের বাবা মার মধ্যে অনেক দূরত্ব, ওরা ঠিক মতো ভাবে কথাও বলে না। এদিকে দেখি বেসক একটা টব হাতে করে নিয়ে আসে বাইরে ফেলবার জন্য। তখন চৈসিয়াং গাছটা ওর হাত থেকে নিয়ে বলে, তুমি কি অনেক ব্যস্ত আছো, এত তাড়াহুড়া করছো কেন? তখন বে কোনো উত্তর না দিয়ে চইয়ের হাতে টবটা ধরিয়ে দিয়ে চলে যায়। পরের দিন বিয়ের মাকে দেখি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর ওই গোল্ডেন ব্রুসটা খুঁজছিল, কিন্তু অনেক খোঁজার পর ওর মা ব্রুসটা পায় না। এদিকে ওদের স্কুলের বন্ধুদের রিমিট হওয়ার পার্টিটা অনেক সুন্দরভাবে শুরু হয়ে যায়। এখানে সবার ছেলে মেয়েও ছিল। কে কেমন লাইফে প্রতিষ্ঠিত হয়েছে এটা শো আপ করার জন্যই মূলত রিউনিয়ন অনুষ্ঠানটা করা হয়েছিল। তো এখানে সবাই জয়সিয়াংকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এসব শুনে বিয়ের মা হঠাৎই মন খারাপ করে ফেলে অনেক। এদিকে সবাই কানাঘুষা করতে থাকে যে বিয়ে এর এঙ্গেজমেন্ট ভেঙে গেছে। তখন ওর মা বলে যে না, ও আসলে চাকরিটা ছেড়ে দেয়নি আর ওর বিয়েও ভাঙেনি, এটা একটা মিথ্যা কথা। তখন জয়ের কাছে ওর বাবার একটা ইম্পর্টেন্ট কল আসে। ওর বাবা বলে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে মিসু বেয়ের মা যখন বাথরুমে যায় তখন সে শুনতে পায় বাকিরা ওদের নিয়ে আলোচনা করছে আর বলছে যেমন মা তার তেমন মেয়ে, যখন তখন বিয়ে ভেঙে দেয়, সম্পর্ক নষ্ট করে দেয়। এরপর বেসিওক এই পার্টিতে চলে আসে। তখন চৈসিয়াং এটা দেখে খুব অবাক হয়ে যায় আর বেসিওকের মাও দেখে তার মেয়ে অনুষ্ঠানে চলে এসেছে, কিন্তু এটা দেখে বেসিওকের মা মোটেই খুশি হয় না। তার মা চাচ্ছিল না যে সে অনুষ্ঠানে আসুক, তাই সে বেইকে বলে তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ঠিক
ঠিক তখনই বের মায়ের বান্ধবীরা চলে আসে ওখানে আর বলে, এটা বুঝি তোমার মেয়ে? ও তো অনেক বড় হয়ে গেছে আর দেখতে তো অনেক সুন্দর। বাইরে চাকরি করে শুনেছিলাম। তো মিসুক এখানে মিথ্যে করে বলে হ্যাঁ করতো, কিন্তু এর চাইতে অনেক বড় কোম্পানিতে চাকরি করার জন্য ও আগের চাকরিটা ছেড়ে দিয়েছে, এরপর বিয়েও করবে। এসব মিথ্যা কথা শুনে বের তো অনেক রাগ হয় আর ও রেগে বাড়ি চলে আসে। তখন ওর মা ওকে অনেক বকাবকি করে। তখন বের মা রেগে ওর ট্রলিটা বাইরে নিয়ে যেতে থাকে আর বলে, তোমাকে চাকরি করতেই হবে, আর তুমি বিয়ে করো আর না করো তোমার এখানে থাকা চলবে না। এই বলে ওর ব্যাগপত্র ওর মা নিচে ফেলে দেয়। এটা দেখে তো বে মনে অনেক কষ্ট পায় আর বলে, আমার জীবনটাই কেন এমন বলো? চাকরিটাই তো ছেড়েছি, এমন বড় কোনো তো অপরাধ করিনি। এমন ব্যবহার করছো যেন আমি বিশাল কোনো অপরাধ করে বাড়ি ফিরে এসেছি। ওর মায়েরও খারাপ লাগে, কিন্তু সেটা মেয়ের সামনে প্রকাশ করে না আর ওকে এটাই বোঝাতে থাকে যে বের এই চাকরিটা ছেড়ে দিয়ে অনেক ভুল করেছে। তখন বিয়ে বলে, আমার সাথে কেন সবসময় এমন হয়? এটা বলে ও ঘর থেকে বেরিয়ে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে ওর মন আরো খারাপ হয়ে যায়। এদিকে চৈসিয়াং ওকে খুঁজতে খুঁজতে অনেক দূরে এসে দেখে বেই মন খারাপ করে দোলনায় ভূতের মতো হয়ে বসে আছে। বেই খুব তাড়াতাড়ি নিজের দুঃখ ঢেকে ফেলতে পারত। তারপর দুজনে দোলনার একদম উঁচু সিটে বসে ওর আকাশের দিকে তাকিয়ে থাকে। তখন জয়সিয়াং বলে, ছোটবেলায় আমরা এখানে অনেক চড়তাম, তোমার মনে আছে? তুমি বলতে মেঘকে তুমি কটন ক্যান্ডি বানিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর জয় নিচে নেমে একটা ছাতা কিনে আনে আর ওরা একটা ছাতা নিচে বসে মজা করতে থাকে। আর বে তখন বলে, তুই মোটেও ভালো ছেলে ছিলিস না, তোকে জ্বালাতে আমার খুব ভালো লাগতো। বেয়ের এসব কথা শুনে চইও রেগে যায়, কিন্তু কিছু বলতে পারে না। মেয়েকে এত বেশি হাসতে দেখে চই বলে, বারবার এত জোর করে হাসার চেষ্টা করিস না, কান্না পেলে কাঁদতে পারিস, এখানে মন খারাপ করার মতো কোনো ব্যাপারই নেই। এরপর পরের সিনে দেখি বের মা মিসুরও খুব খারাপ লাগছে। ও মেয়ের ব্যাগটা ওপরে টেনে তুলে নিয়ে এসে ওর ঘরটাতে রেখে দেয় আর চারিদিকে তাকিয়ে দেখে বের ঘরটা সত্যি একটা স্টোররুমে পরিণত হয়েছে। আর একটা কাপড়ে হাত দিতে গিয়েই দেখে ওর মায়ের ওই সোনার ব্রেসলেটটা ওখানে পড়ে আছে। তখন ওর মা ব্রেসলেটটা বুকে পরে নেয় আর কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিস, আমি নিজের জায়গা থেকে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এরপর পরের সিনে দেখি বে কান্না শেষ করে চোখটা মুছে ফেলছে। জয়ী বারবার ওকে বোঝানোর চেষ্টা করে সবকিছু ভুলে যাও, সবকিছু একদিন হয়তো ঠিক হয়ে যাবে। বেই বলে, কি জানি আমার মায়ের বয়সে গিয়ে আমি কি আমার মায়ের মতো হয়ে যাব? আমার মায়ের উপর আমার খুব রাগ হচ্ছে। তখন জয়ী বলে, সেটাই তো স্বাভাবিক। ঠিক তখনই আকাশ থেকে তারা খসতে লাগে। তখন বেই উইশ করতে থাকে আর ওর দেখা দেখে জয়ী উইশ করতে থাকে। তখন বেই বলে, জানো তুমি ছোটবেলায় অনেক ঝামেলাদার একটা ছেলে ছিলে, এখন শান্ত হয়ে গেছো। এরপর বে দোলনা থেকে নেমে জানতে পারে যে জয়ী একজনের কাছ থেকে অনেক টাকা পায়, কিন্তু টাকা দিতে চাইছে না ওই লোক। তখন বে বলে, আমাকে নিয়ে চলো, আমি তোমার টাকা পেতে সাহায্য করব। তখন জয়ী বলে, এটা 1 টাকা 2 টাকার ব্যাপার না, অনেক টাকার ব্যাপার। এরপর মিসু বের মা সকালে উঠে দেখে ওর মেয়ে রাতেও বাড়ি ফিরেনি। আর এদিকে জয়কে নিয়ে ওর জুনিয়র কলিগ আর সিনিয়র কলিগ কথা বলতে থাকে। পরদিন সকালে বে বাড়ি চলে আসে, গটগট করে সে ওর রুমে চলে যায়। গিয়ে রুমটা দেখে ভয় চিৎকার করে ওঠে। ও দেখে ওর রুমটা অনেক বেশি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তখন বে এসে ওর মাকে জিজ্ঞেস করে, আসলে আগের দিন দুপুরে আমরা দেখতে পাই জয়কে ফোন করে বের মা সবটা বলেছিল আর বলেছিল ওর মেয়ের ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে দিতে, আর কোথায় কোন জিনিস থাকবে সেটাও ও দেখিয়ে দিয়েছিল। তো জয়ের নির্দেশ মতোই রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় আর ওর মা ওকে যত্ন করে খেতে দেয় আর বুকের মধ্যে ওই সোনার ব্রুসটাও লাগিয়ে রাখে। ব্রুসটা দেখে বে মুচকি মুচকি হাসতে থাকে আর ভাবে বাবা মা তো এরকমই হয়। এরপর ওর ভাই ডনজিনও ওখানে চলে আসে আর সবাই মিলে মজা করে ব্রেকফাস্ট করতে থাকে আর ওদের ফ্যামিলিকে ঘিরে একটা সুন্দর মুহূর্ত সৃষ্টি হয়। বেসিওক তো এতদিন এটাই চেয়েছিল, একটা সুন্দর শান্তির ঘুম, একটা সুন্দর ফ্যামিলি। নিজের রুমে গিয়ে ও চুপচাপ শুয়ে পড়ে আর সিলিং এর দিকে তাকাতেই দেখে সিলিং এ লাগানো তারাগুলো জ্বলজ্বল করছে। ঠিক ছোটবেলায় ও যেমনটা করবার চেষ্টা করত। আগে ছোটবেলায় একবার সিলিং এ স্টিকার লাগাতে গিয়ে ও তো পা পিছলে পড়ে গিয়েছিল।
আর এখন চই ওর জন্য সব আগে থেকে যত্ন করে সাজিয়ে রেখেছে। চই হঠাৎ বেকে ফোন করে আর বলে, তুমি একবার জানালার কাছে এসো, তোমার সাথে কথা আছে। তখন বে বলে, জানালার কাছে কেন? উফ, আমার খুব গরম লাগছে। এরপর বে ওর জানালার পর্দা সরাতেই চইকে দেখতে পায় আর বলে, তুমি এখানে কি করছো? তখন চই বলে, আমি ভাবলাম তোমার পাশের বাড়িতেই শিফট হয়ে যায়, এখন থেকে আমি এখানেই থাকবো, আমাদের প্রায়শ দেখা হবে। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই তারাগুলো যখন ও সিলিং এ লাগাতে যাচ্ছিল, হঠাৎ হঠাৎ করে ও পা পিছলে পড়ে যেতে থাকে আর ও চইয়ের গায়ের উপরে পড়ে যায়। তখন চই ওকে চেপে ধরে আর ওদের মধ্যে রোমান্টিক এক মুহূর্তের সৃষ্টি হয় আর দুজন দুজনের দিকে হাঁ করিয়ে তাকিয়ে থাকে। এখানেই আজকের গল্পের সমাপ্তি হয়।